Welcome back to my YouTube channel Learning Physics. Dear student, আজকে আমরা আলোচনা করতে চলেছি পদার্থের ধর্ম ও গঠন। তো শুরুতেই আমরা ডিসকাস করব প্রবাহী কাকে বলে। তরল বা বায়ু এরা সাধারণত প্রবাহী। তরল বা বায়ু কেন প্রবাহী? তার কারণ হলো এদের কোনো দৃঢ়তা নেই, এদের কোনো নিজেদের আকৃতি ধরে রাখার বা আকৃতি বজায় রাখার বা অপরিবর্তিত রাখার ক্ষমতা নেই। তরল ও বায়ুর উপর প্রযুক্ত স্পর্শকীয় বল এরা প্রতিরোধ করতে পারে না। আমরা তরল আর বায়ুকে যে পাত্রে রাখব এরা সেই পাত্রেরই আকার ধারণ করবে। সামান্য স্পর্শকীয় বলের প্রভাবেই এরা প্রবাহিত হতে শুরু করে। এই কারণে তরল বা গ্যাসকে মানে বায়ুকে একত্রে প্রবাহী বলে। তাহলে প্রবাহীকে কি দেখা যায় এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে দেখা যায়। বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, জল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তাই এরা হলো প্রবাহী। এবার এই প্রবাহী চাপ বলতে কি বোঝায়? আর আমরা চাপ ইজিক্যাল টু লিখতে পারি পি, প্রেসার ইজিক্যাল টু লিখতে পারি ফোর্স বাই এরিয়া, মানে বল বাই ক্ষেত্রফল। চাপ পি ইজিক্যাল টু এফ বাই এ, তাহলে প্রবাহীর চাপ পি ইজিক্যাল টু এফ বাই এ। তার মানে প্রবাহী একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে, যে এ ইজিক্যাল টু 1 হলে পি ইজিক্যাল টু এফ হবে। তাহলে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহী চাপ বলে। আমরা পি এর একক নির্ণয় করতে পারি। তাহলে পি এর একক মানে চাপের একক কি হবে? বলের একক। বলের একক হলো টাইন, আর এফ এর একক হচ্ছে ক্ষেত্রফল। সরি, এফ এর বলছি, এ এর একক ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে সেমি স্কয়ার। তাহলে পি এর একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার। এটা হলো চাপের সিজিএস একক। একই রকমভাবে এসআই একক হবে নিউটন, ক্ষেত্রফলের একক হবে মিটার স্কয়ার। তাহলে চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার। এরকমভাবে আমরা চাপের একক নির্ণয় করতে পারি। তবে তোমাদের এটা মনে রাখতে হবে, চাপের এই এসআই একক নিউটন পার মিটার স্কয়ারকে একত্রে পাস্কাল বলে। পাস্কাল বলা হয়। তাহলে চাপের এসআই একক পাস্কাল। চাপের একটা নির্দিষ্ট মানকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে ধরা হয়। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু খাড়া পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। আবার বলছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেমি উঁচু খাড়া পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। এই প্রমাণ বায়ুচাপ পি ইজিক্যাল টু এইচ রো জি লেখা যেতে পারে। অর্থাৎ এইচটা হলো উচ্চতাটা বলেছি 76 সেন্টিমিটার,
রোটা হচ্ছে ঘনত্ব, 76 সেন্টিমিটার উঁচু খাড়া পারস্তম্ভের চাপ, তাহলে পারদের ঘনত্ব 13.596, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ ওই স্থানের, সেটা 980। তাই এটা আমরা গুণ করলে পাবো 1.013 ইন্টু 10⁶। সিজিএস এককে করেছি, তাহলে ডাইন পার সেমি স্কয়ার। যদি আমি এসআই এককে করি তাহলে হবে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল আর যদি বার এককে করি তাহলে 1.013 এত বার। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলতে কি বোঝায়? 76 সেন্টিমিটার উঁচু, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার উঁচু খাড়া পালস্তম্ভের চাপ। সেই চাপের মানটা হচ্ছে 1.013 বার, অথবা 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, অথবা 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। এবার হচ্ছে ঘাত। ঘাত কাকে বলে? ঘাত ইজিক্যাল টু আমরা লিখতে পারি চাপ বাই ক্ষেত্রফল। চাপ গুণিতক ক্ষেত্রফল। ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। ঘাত তাহলে কাকে বলে? প্রবাহী সংস্পর্শে থাকা কোনো তরলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই ঘাত বলে। আবার বলি, প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো তরলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে। ঘাত এফ ইজিক্যাল টু লেখা যায় চাপ পি গুণিতক ক্ষেত্রফল এরিয়া, তারপরে এফ ইজিক্যাল টু পি ইন্টু এ। এটাই হলো ঘাতের রাশিমালা। তাহলে ঘাতের একক কি হবে? পি এর একক গুণিতক কে এর একক। পি এর একক ডাইন পার সেমি স্কয়ার, আর এটা হচ্ছে এ এর একক কি সেমি স্কয়ার। তাহলে সেমি স্কয়ার কেটে গেলে শুধু ডাইন হয়ে যাবে। এফ এর একক হবে পি এর একক। পি এর একক ছিল ডাইন পার সেমি স্কয়ার, আর এরিয়া ক্ষেত্রফলের সিজিএস একক সেমি স্কয়ার। সেমি স্কয়ার কেটে গেলে এফ এর সিজিএস একক হবে, ঘাতের একক হবে ডাইন। একই রকমভাবে এসআই একক হবে নিউটন। তাহলে ঘাতের সিজিএস একক ডাইন এবং এসআই একক হলো নিউটন। এবার একটা পাত্রে কিছুটা জল আছে, একটা পাত্র, এই পাত্রে কিছুটা জল আছে, জলে পূর্ণ। একটা নির্দিষ্ট গভীরতায়, ধরো এখানে এ বিন্দু, এই এ বিন্দুতে আমরা তরলের চাপটা নির্ণয় করব। এই গভীরতাটা ধরছি উপরিতল থেকে, গভীরতাটা ধরছি এইচ। তাহলে এ বিন্দুতে মানে এইচ গভীরতায় চাপটা কত আমরা নির্ণয় করব। আমরা সেক্ষেত্রে বলতে পারি পি ইজ ইকুয়াল টু এইচ ডি জি, যেখানে এইচটা হলো গভীরতা, ডিটা হলো সংশ্লিষ্ট তরলের ঘনত্ব এবং জিটা হলো ওই স্থানের অভিকর্ষ ত্বরণ।
তার মানে আমি এখানে জল নিয়েছি, তাহলে এখানে ডিটা হলো জলের ঘনত্ব, জিটা হলো অভিকর্ষ ত্বরণ, আর এই এইচটা হলো এই গভীরতাটা। তাহলে এই রকমভাবে আমরা একটা নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ নির্ণয় করতে পারি। তবে এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা প্রয়োজন, তরলের অভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় তরল সব দিকে সমানভাবে চাপ দেয়। গভীরতা বাড়লে কিন্তু চাপ বাড়ে, গভীরতা কমলে চাপ কমে। গভীরতা বাড়লে চাপ বাড়ে, গভীরতা কমলে চাপ কমে। তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, আবার ঘনত্ব কমলে চাপ কমে। কিন্তু একটা নির্দিষ্ট গভীরতায় তরলের সব দিকে চাপ সমান হয়। আমরা যেখানে বসবাস করি তার চারিপাশে কিন্তু বায়ুমণ্ডল থাকে। এই বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। তাহলে বায়ু চাপ আছে না নেই? প্রবাহী মানে তার চাপ থাকবে। বায়ু যেহেতু প্রবাহী, তাহলে অবশ্যই বায়ুর চাপ আছে। তাহলে আমরা সেই চাপ অনুভব করতে পারি না কেন? আসলে আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ আর বাইরের বায়ুচাপ দুটোই সমান, তাই আমরা বায়ুচাপ অনুভব করতে পারি না। কিন্তু আমরা যদি পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চাঁদের পৃষ্ঠে অবতরণ করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই চাপ অনুভব করব, কারণ চাঁদে বায়ুমণ্ডল না থাকার জন্য বাইরের বায়ুচাপ থাকে না, আর আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ থাকে। তাহলে অবশ্যই আমরা সেখানে চাপ অনুভব করব। তাই চাঁদের পৃষ্ঠে আমরা নর্মালি বেঁচে থাকতে পারবো না। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় তাকে ব্যারোমিটার বলে। আমরা 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি। তো তোমাদের একটা চিত্র দেখাই, এটা 14 ব্যারোমিটারের চিত্র। এই চিত্র দেখে আমাদের কিছুটা বুঝতে হবে ব্যারোমিটারের গঠনটা। স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ 14 ব্যারোমিটারের একটা চিত্র। এই চিত্রে দেখো একটা 1 মিটার কাঁচের নল ব্যবহার করা হয়েছে। এই কাঁচের নলের উপরে একটা ধাতব আবরক আছে, উপরের দিকে একটা স্কেল লাগানো আছে। কাঁচের মধ্যে পারদ দিয়ে পূর্ণ করা আছে, পারদের ওঠানামাটা বোঝার জন্য এই স্কেলটা লাগানো আছে। নিচে একটা পারদ থলি আছে। পারদ যখন উপরের দিকে উঠে যায় তখন অতিরিক্ত পারদ এই থলি থেকে ব্যবহৃত হয়। আবার যখন পারদটা অবতরণ করে মানে নিচের দিকে নামে, তখন অতিরিক্ত পারদটা এই থলির মধ্যে জমা থাকে। তো এটা সাধারণত দেওয়ালের গায়ে আটকানো থাকে। দেওয়ালের গায়ে আটকানোর সময় আমাদের এই পারদ থলির মধ্যে থাকা পারদের তলটা এই আইভরি পিনের সঙ্গে স্পর্শ করাতে হয়। সেই প্রয়োজনে নিচে যে স্ক্রুটা লাগানো আছে এই স্ক্রুটাকে উপরের দিকে তুলতে হতে পারে বা নিচের দিকে নামাতে হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে 14 ব্যারোমিটারকে যখন উলম্বভাবে দেওয়ালের মধ্যে আমরা আটকাবো, ভূমিতলের সঙ্গে উলম্বভাবে যখন দেওয়ালে আটকাবো, তখন আইভরি পিনটা পারদের তলকে স্পর্শ করবে। তার জন্য আমাদের নিচের স্ক্রুটা লুজ করা হতে পারে অথবা একটু বেশি টাইট করা হতে পারে। এইভাবে স্ক্রুটাকে ঘুরিয়ে আইভরি পিনটার সঙ্গে পারদ পাত্রটাকে, এই পারদের তলটাকে আগে স্পর্শ করাতে হবে। এবার ব্যারোমিটারে পারস্তম্ভের ওঠানামা দেখে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে পারি। যদি দেখি কোনো স্থানে পারস্তম্ভের উচ্চতা হঠাৎ করে কমে গেছে,
তাহলে বুঝতে হবে যে বায়ুমণ্ডলের চাপ হঠাৎ করে কমে গেছে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। তাহলে বায়ুতে নিম্নচাপ সৃষ্টি হলে অবশ্যই ঝড় বা ঘূর্ণিঝড় হবে। যদি দেখি ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে, অবশ্যই একটা নিম্নচাপ ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবার ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার হবে। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা খুব দ্রুত হারে যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে আবহাওয়া চরম শুষ্ক হবে, গরম লু বওয়ার সম্ভাবনা থাকে, মানে গরম বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ব্যারোমিটারের পারস্তম্ভের কোনো পরিবর্তন না ঘটে তাহলে আবহাওয়ারও কোনো পরিবর্তন ঘটবে না, পূর্বে আবহাওয়া যা ছিল তাই হবে। এইভাবে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার অনেকটাই পূর্বাভাস পাওয়া যায়। সাধারণত নবম শ্রেণীতে 3 নম্বরের এই প্রশ্নটা আসে, ব্যারোমিটারের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করব কিভাবে। তো আমি সেটাই আলোচনা করলাম। এই প্রসঙ্গে আরও একটি আলোচনা করা আবশ্যিক যে ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো কী কী। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি কী কী আমরা কয়েকটা পয়েন্টে এটা লিখতে পারি। যেমন 1 নম্বর পয়েন্টে লিখতে পারি যে পারদ বাজারে বিশুদ্ধ অবস্থায় কিনতে পাওয়া যায়। তাহলে এখানে কোনো ভেজাল থাকে না, পারদে কোনো ভেজাল থাকে না, কারণ পারদের ঘনত্ব বা ডেনসিটি এতটাই বেশি, পারদের মধ্যে কোনো অপদ্রব্য মেশানো সম্ভব হয় না। তাহলে পারদকে বাজার থেকে বিশুদ্ধ অবস্থায় কিনতে পাওয়া যায়। 2, পারদ অস্বচ্ছ চকচকে। সেটা আবার কীরকম? তার মানে আমরা যখন দেখব তখন দর্পণে আলো পড়লে যেমন চকচক করে, দর্পণের দিকে তাকানো যায় না, সেই রকমভাবে পারদটা চকচকে করে না। মানে সে নিজে উজ্জ্বল, কিন্তু তার উজ্জ্বলতাটাকে বা উজ্জ্বল দ্রুতিটাকে সে কিন্তু চারিদিকে ছড়িয়ে দেয় না। সেই কারণে বাইরে থেকে সহজেই বোঝা যায় যে পারস্তম্ভের উচ্চতাটা ঠিক কোন জায়গায় আছে। তাহলে পারদ চকচকে হওয়ায় বাইরে থেকে আমরা সহজেই বুঝতে পারি যে ব্যারোমিটারে পারস্তম্ভটা ঠিক কোন উচ্চতায় আছে। 3 নম্বর পয়েন্টে আমরা বলবো যে পারদ হলো অত্যন্ত তাপের সুপরিবাহী। তাহলে সামান্য তাপমাত্রার পরিবর্তনে পারস্তম্ভের কিন্তু হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যাবে। আর পারদের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। -39° উষ্ণতায় এটা কঠিনে পরিণত হয়, আবার বাষ্পে পরিণত হয় 357° উষ্ণতায়। সেই জন্য এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদ জমে কঠিন হয়ে যাওয়া বা বাষ্পে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং ব্যারোমিটারে পারদ ব্যবহার করা যেতে পারে। এই কারণগুলির জন্য আমরা 14 ব্যারোমিটারে পারদ ব্যবহার করে থাকি। তাহলে প্রশ্নটা থাকে ব্যারোমিটারে পারদ ব্যবহারের কারণ কী। তাহলে আমরা এখানে 3টে পয়েন্ট আমরা ডিসকাস করব। প্রথম পয়েন্টটাতে বলবো যে পারদ বাজারে বিশুদ্ধ অবস্থায় কিনতে পাওয়া যায়, এর মধ্যে অপদ্রব্য মিশে থাকার সম্ভাবনা খুব কম। 2 নম্বর পয়েন্টে বলবো পারদ অস্বচ্ছ চকচকে, সেই জন্য বাইরে থেকে পাঠ নিতে সুবিধা হয়। 3 নম্বরে বলবো পারদের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায়। -39°C উষ্ণতায় পারদ জমে কঠিনে পরিণত হয়, আবার
357 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদ বাষ্পে পরিণত হয়। সেই জন্য থার্মোমিটারেও আমরা পারদ ব্যবহার করে থাকি এবং ব্যারোমিটারেও আমরা পারদ ব্যবহার করে থাকি। আর একটা পয়েন্টও তোমরা বলতে পারো, পারদ কাঁচকে ভেজায় না। এর অর্থটা বলে দিই আমরা, যে কাঁচের মধ্য দিয়ে যখন এই পারদ ওঠানামা করে তখন কাঁচের গায়ে কিন্তু একটুও লেগে থাকে না। যেমন কাঁচ পাত্রে আমরা জল নিলে জল ঢেলে নেওয়ার পরও কাঁচ পাত্রে কিন্তু জলের 2-4টি জলকণা মানে জলবিন্দু কিন্তু লেগে থাকে। পারদ কিন্তু এইরকমভাবে কাঁচের মধ্যে লেগে থাকে না। সুতরাং ঘর্ষণহীন অবস্থায় পারদরা কিন্তু ব্যারোমিটারের কাঁচের নলের মধ্যে ওঠানামা কিন্তু করতে পারে। সেই কারণে আমরা পারদ ব্যবহার করে থাকি।